আলকালু সাজিদের গত ক্লাসে আমরা মাখরাজ এবং মাকাম সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু মাকাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়নি। শুধু এর নামগুলো বলা হয়েছে এবং এর অর্থ আর মাখরাজের সংজ্ঞা, পারিভাষিক আবিধানিক সংজ্ঞা আর কি উল্লেখ করা হয়েছে। তো আজকে আমরা যে মাকাম পাঁচটা, জফ, হলক, লেসান, শাবাতান, খাইসুম, এগুলা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে রয়েছে জফ। প্রথমে জফ। জফ অর্থ কি বলছিলাম? যে মুখের ভিতর খালি জায়গা, এমটি অফ দা মাউথ। এমটি অফ দা মাউথ, এটা মুখের ভিতর খালি জায়গা। এটা একটা মাকাম। এটা একটা মাকাম মানে এই জায়গা থেকে একটা মাখরাজ উচ্চারিত হয়। 17টা মাখরাজ আছে না? এই 17টা মাখরাজের একটা স্থান হলো গিয়ে এই মুখের ভিতর খালি জায়গা। তো এটা থেকে 3টি হরফ উচ্চারিত হয়। এটা থেকে 3টি হরফ উচ্চারিত হয়। এখানে মাখরাজ একটা, 17টার মধ্যে মাখরাজ একটা, কিন্তু হরফ উচ্চারিত হয় 3টা। তো এই 3টা কি কি? ওয়াও, আলিফ, ইয়া। তো এগুলা হচ্ছে মদের যে ওয়াও রয়েছে, মদের যে হরফ 3টা রয়েছে সেগুলা। তো এই জোর সম্পর্কে আলোচনা করতে হলে মদ সম্পর্কেও আলোচনা করতে হবে। প্রাথমিকভাবে মদ সম্পর্কে কিছু আলোচনা করতে হবে। মদের চ্যাপ্টারটা একটু তাজবিদের আলকালু সাজিদের লাস্টের দিকে রয়েছে, কিন্তু এখন এটা একটু আলোচনা করতে হবে সংক্ষেপে। তো মদ হচ্ছে লম্বা করা, লম্বা বা দীর্ঘ করা। কোরআন শরীফ শুরু করার সময়, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় যেখানে মদের হরফ ওয়াও, আলিফ, ইয়া, মদের হরফ 3টা, ওয়াও, আলিফ, ইয়া। আলিফ খালি, ডাইনে জবর। আলিফ থাকবে খালি, শূন্য জবর যে পেশ কোনো কিছু থাকবে না। আলিফ শুধু খালি থাকবে, তার ডানে থাকবে জবর। আলিফ খালি, ডাইনে জবর। ইয়া সাকিন, তার ডাইনে জের, তার ডান পাশে জের। আর ওয়াও সাকিন, তার ডান পাশে পেশ। ওয়াও সাকিন ডানে পেশ, ইয়া সাকিন ডানে জের, আলিফ খালি ডানে জবর। এটা হলো মদ। এরকম থাকলে এগুলাকে মদ করে বা দীর্ঘ করে পাঠ করতে হয়, বুঝছো? দীর্ঘ করে পাঠ করতে হয়। এই 3টা হরফ ও আলিফ ইয়া মদের মধ্যে আসলি, এটাকে বলে মধ্যে আসলি। ও আলিফ ইয়া মধ্যে আসলি। এই 3টাকে বলা, এই 3টি হরফ জফ থেকে উচ্চারিত হয়। জফ যে মাকাম রয়েছে, এই ফার্স্টটার মধ্যে একটি মাকাম জফ না? এখান থেকে এই ফার্স্টটা, এই 3টা হরফ উচ্চারিত হয়। আর মাখরাজ হচ্ছে একটা, সরি এটা নয়, এটা ভুল হয়েছে। তো মদের 3টি হরফ এখান থেকে উচ্চারিত হয়, জৌফ। তারপরে নাম্বার 2 আছে হলক, অর্থাৎ গলা। অর্থাৎ হলক অর্থ গলা। এটাকে একটু বুঝিয়ে বলি। গলা দেখো, গলাকে যদি বুঝতে চাও, বুঝাবার মতো বুঝতে হলে তাহলে ভাগ করতে হবে, গলাকে ভাগ করতে হবে। ধরো আমি এক্সাম্পল দিয়ে দেখাই। এই আমার গলা, এই আমার গলা। গলাকে ভাগ করতে হবে, এই গলাকে ভাগ করতে হবে। দেখো, এটা হচ্ছে গলার শেষ সীমানা, এটা হচ্ছে গলার শেষ সীমানা, এটা হচ্ছে গলার মধ্যস্থল, গলার মধ্যস্থল। আর এটা হচ্ছে গলার উপরিভাগ, গলার উপরি ভাগ। এই 3টা, উপর ভাগ, মধ্যভাগ, শেষ ভাগ। আচ্ছা, গেল এই 3টা জায়গা। এখন দেখো, এখানে মাখরাজ 3টা। মাখরাজ 17টা বলছিলাম না? জৌফি একটা চলে গেল। তারপর হলকে গলাতে মাখরাজ 3টা কি কি? এই তো এখন বললাম যে শেষ ভাগ, মধ্যখান, এরপর উপরিভাগ। এগুলাকে আরবিতে বলে, গলার আরবিতে বলে আকসায়ে হলক। আকসা, আকসা অর্থ শেষ সীমানা, আকসা অর্থ শেষ সীমানা। তাহলে গলার শেষ সীমানা এটা, তাহলে আকসা। আর অসত, আরবি শব্দ অসত, অসত অর্থ হচ্ছে মধ্যখান, মধ্যস্থল। তাহলে যখন আকসায়ে হলক, হলক হতে গলা, তাহলে আকসা, আকসায়ে হলক, সরি, অসতে হলক। অসত মানে গলা, অসত মানে মধ্যস্থল। তাহলে এখানে এটা হলো মধ্যস্থল মানে অসত, হ্যাঁ, অসতে হলক।
আর এটা হলো আদনা, উপরিভাগ। আদনা অর্থ উপরে, আদনা অর্থ উপরিভাগ। তাহলে আদনায় হলক, গলার উপরিভাগ। এটা মনে রাখবে, এই শব্দগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব। অসৎ, এগুলা অন্য অন্য সময়ও কাজে লাগবে। আকসা অর্থ শেষ সীমানা, অসৎ অর্থ মধ্যখান, আর আদনা অর্থ উপরিভাগ। তাহলে আমরা যেহেতু হল্ক নিয়ে কথা বলছি, হল্ক অর্থ গলা। এখন যদি বলি আমি হল্ক, আকসায় হল্ক, এর অর্থ কি? তাহলে আকসা মানে শেষ, আর হল্ক মানে গলা। তার মানে গলার শেষ সীমানা, শেষ বর্ডার, গলার শেষ বর্ডার এটা। এখন যদি বলি আমি অসতে হল্ক, তাহলে অর্থ কি হবে? যে অসৎ মানে মধ্যখান আর হল্ক মানে গলা, তাহলে গলার মধ্যস্থল। আর এই হল্কের মাখরাজ তিনটা স্থান। হল্কের তিনটা স্থান বললাম, আকসায় হল্ক, অসতে হল্ক, আদনায়ে হল্ক, এই তিনটা। এখান থেকে হরফ উচ্চারিত হয় ছয়টা। এখান থেকে 6টি হরফ উচ্চারিত হয়। এই তিনটে মাখরাজ থেকে 6টা, দুইটি হরে 6টা হরফ উচ্চারিত হয়। তো সেগুলো কি কি? যে এজহার আছে না, এজহার সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে। এজহার আছে না, এই এজহারের 6টি হরফ, এই গলার 3টা মাকাম, মাকাম হল্ক যে মাকাম রয়েছে, এই মাকামে যে 3টি মাখরাজ রয়েছে এখানে গলায়, এখান থেকে এই 6টি হরফ উচ্চারিত হয়। তো এটা একটু বিস্তারিত বলি। যে হল্ক, আকসাই হল্ক, তো বললাম কণ্ঠনালীর শেষ সীমানা। এখান থেকে মানে এই জায়গা থেকে হামজা এবং হা, হা বলতে ছোট হা, আলিফ বা তা সা জিম হা, এই হা নয়, লাস্টে যে রয়েছে হা, হামজা হা, এই হা। তো এখান থেকে দুইটা হরফ উচ্চারিত হয়, হামজা আর হা। কোথায় থেকে? আকসায়ে হল্ক, গলার শেষ সীমানা থেকে। এখন পরীক্ষায় প্রশ্ন আসলো, হামজার মাখরাজ বলো, হামজার মাখরাজ বলো। তো এটা কি বলবে? যে আকসায়ে হল্ক, গলার শেষ সীমানা, এখান থেকে হামজা উচ্চারিত হয়, এবং কি উচ্চারিত হয়? হা উচ্চারিত হয়। তারপরে আছে অসতে হল্ক, অসত মানে গলার মধ্যস্থল, এখান থেকে কি উচ্চারিত হয়? হা আর আইন, হা আর আইন উচ্চারিত হয় অসতে হল্ক, গলার মধ্যখান থেকে। যেমন আ, কি আ, আহ, এটা হলো বড় হা, এখানে আইন আর হা, বড় হা, আহ। তো এখানে এটা এক্সাম্পল হিসাবে নিজে নিজে ট্রাই করবে। তো ট্রাই করলে কি হবে, চেষ্টা করলে কি হবে, যে এটা বুঝতে পারবে যে কোথায় থেকে উচ্চারিত হচ্ছে। তারপরে আছে আদনায় হল্ক, আদনা মানে উপরিভাগ, হল্ক মানে গলা। তার মানে দুটোর সমন্বয়ে, দুটো রিলেটেড দিয়ে করলে অর্থ কি দাঁড়ায়? যে গলার উপরিভাগ, গলার উপরিভাগ। আর গলার উপর ভাগ বলতে এটা বর্ডার কার সাথে মিলানো? মুখের সাথে মিলানো। তাহলে আদনায়ে হল্ক, এই কণ্ঠনালীর উপরের অংশ, আর এই জায়গাটা যা মুখের নিকটবর্তী স্থান। এখান থেকে খা আর গাইন উচ্চারিত হয়, খা আর গাইনের দুইটি হরফ উচ্চারিত হয়। যেমন আখ, আখ, খা আর আও, এগুলা তোমরা চেষ্টা করবে, মানে ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে যে সত্যি কি গলার উপরিভাগ থেকে এটা উচ্চারণ হচ্ছে কি হচ্ছে না। গেল হল্ক। আচ্ছা কি গেল? যে মাকাম পাঁচটার মধ্যে দুইটি গেল। এখন আলোচনা করেছি হল্ক। প্রথমে ছিল জৌফ, জৌফের মাখরাজ একটাই, সেটা হচ্ছে মুখের ভিতর খালি জায়গা, দা এমটি অফ মাউথ। তারপরে এখানে হরফ কয়টা? 3টা, জৌফে মদের 3টি হরফ। তারপরে 2 নম্বর মাকাম হচ্ছে হল্ক, হল্কের মাখরাজ কয়টা? 3টা, আগে দিয়ে উদাহরণ সহ দেখিয়ে দিয়েছি এই 3টা। আদনায়ে হল্ক, অসতে হল্ক, আর আকসায়ে হল্ক। এখানে মাখরাজ এই 3টা, আর এখান থেকে হরফ উচ্চারিত হয় 6টা, এখান থেকে হরফ উচ্চারিত হয় 6টা। তারপরে আছে লিসান, তারপরে আছে লিসান অর্থাৎ জিহ্বা, ইংরেজিতে বলে লিপস। তো এটার মাখরাজ 10টা, হরফ 18টা, মাখরাজ 10টা, হরফ 18টা। এই জিহ্বা থেকে 18টা হরফ উচ্চারিত হয়। তো এটা অনেক লম্বা চ্যাপ্টার, অন্য ভিডিওতে নিয়ে আসবো।
এই যে মাকাম, লেসান মাকামটা অন্য একটা ক্লাসে নিয়ে আসবো, এই ভিডিওতে এটার আলোচনা করব না। তার পরবর্তীতে আছে যে লেসান পরে সাফাতান। সাফাতান মানে কি? ঠোঁট, দুই ঠোঁট, সাফতুন, আরবি শব্দ সাফতুন একবচন, আর সাফাতানে, সাফাতান মানে দুই ঠোঁট। সাফতুন এক ঠোঁট আর সাফাতান মানে দুই ঠোঁট, এই ঠোঁট আর এই ঠোঁট, উপরিভাগ আর নিম্নভাগ মিলে সাফাতান। তো এটা মাখরাজ হচ্ছে দুইটা, মাখরাজ দুইটা, আর হরফ হচ্ছে চারটা, হরফ চারটা। এই হরফগুলো কি কি সেটা বলছি। প্রথমে হচ্ছে বা, তারপর হচ্ছে মিম, হরফগুলা বলছি, বা, মিম, ওয়াও, তারপরে হচ্ছে গিয়ে ফা, বা, মিম, ওয়াও, ফা, এই চারটি হরফ, বা, মিম, ওয়াও, ফা, এই চারটি হরফ সাফাতান থেকে উচ্চারিত হয়। আর এখানে এই মাকামে মাখরাজ দুইটি, মাখরাজ দুইটি। একটা প্রথম মাখরাজ হচ্ছে উভয় ঠোঁট মিলিয়ে, উভয় ঠোঁট মিলিয়ে, আর ওরা হচ্ছে ঠোঁট ফাঁকা করে, মানে ঠোঁট না মিলিয়ে ঠোঁট ফাঁকা করে, বুঝছো? এখন এটার উদাহরণ দেই, যেমন সাবাতান দুই ঠোঁট, এটার মাখরাজ দুইটা। প্রথমে দেখি, বলি যে বা, বার মাখরা, বাটা বলি, পরীক্ষা আসলেও, আচ্ছা পরীক্ষার কথা পরে আলোচনা করি। যে বা উচ্চারণ, উদাহরণ দিচ্ছি, বা, আব, আলিফ বা জবর আব, দেখো দুই ঠোঁট মিলে গিয়েছে, একটার সাথে আটটা এদগাম হয়ে গিয়েছে, এদগাম মানে মিলিত হওয়া আর কি। তাহলে কি হলো যে এটার মাখরাজ কোথায়? আব, দুই ঠোঁট মিলছে, তাহলে এটার মাখরাজ এই বার মাখরাজ সাফাতানে। বললাম আম বা আম্মা, আলিফ মিম জবর আম, মিম জবর মা, আম্মা, তাহলে আম হইতে কি হচ্ছে যে দুই ঠোঁট মিলিত হয়ে যাচ্ছে, তাহলে এটার মাখরাজও এখানে দুই ঠোঁট মিলিয়ে, এখানে মাখরাজ দুইটা, একটা গেল। তারপরে আছে ওয়াও, এটার মাখরাজ হচ্ছে যে দুই ঠোঁট ফাঁক করে, আগেরটা করেছিলাম দুই ঠোঁট মিলিয়ে, এখনটা দুই ঠোঁট ফাঁক করে, যেমন আলিফ ওয়াও জবর আউ, আর এই ওয়াওটি কিন্তু মদের ওয়াও নয়, বলেছিলাম না আগে, ওয়াও সাকিন ডাইনা পেশ, এটা মদের হরফ জফ থেকে, কিন্তু এটা মদের ওয়াও নয়, মদের ওয়াও নয়, এটাকে বলে গাইরে মাদ্দাহ। মদের ওয়াও কে বলে মাদ্দাহ, আর মদ ছাড়া যে ওয়াও আছে সেটাকে বলে গাইরে মাদ্দাহ, এটা মনে রাখবে। তো আউ হইতে দুইটি ফাঁকা হয়েছে, মিলিত হয়নি। তারপরে আছে ফা, আফ, কি? আফ, এটা উচ্চারণ করতে হলে কি দেখো তো কি লাগে, আফ, দুই ঠোঁট সামান্য মিলে, দুই ঠোঁট একটা অপরটির সাথে সামান্য মিলে যায়, তাহলে এটার মাখরাজও কোথায়? ঠোঁটে। এই গেল চারটি হরফ, সাফাতানের চারটি হরফ। মাখরাজ কয়টা বললাম? দুইটা, একটা হলো উভয় ঠোঁট মিলিয়ে, আর একটা হলো উভয় ঠোঁট ফাঁক করে। তো মাখরাজ যেগুলো আছে সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, আমি জাস্ট এক্সাম্পল দিলাম আর বুঝিয়ে দিলাম। তারপরে সাফাতান পরে কি আছে? খাইসুম, খাইসুম, খাইসুম মানে নাকের বাসি, খাইসুম অর্থ নাকের বাসি। এই যে নাকের যে ছিদ্র রয়েছে এগুলাকে খাইসুম বলা হয়, এগুলাকে খাইসুম বলা হয়। এটার মাখরাজ একটা, হরফ নেই, মাখরাজ একটা, সেটা কি? গুন্না। যে হরফটা গুন্না হবে, গুন্না কি, কোথায় গুন্না করতে হয় সেগুলো, সেটা ধারাবাহিক ভাবে আসবে, কিন্তু এই খাইসুমের মাখরাজ হচ্ছে গুন্না। যেমন উদাহরণ দেই, গুন্না এরকম হয় যে, যেমন ধরো ইন্না দিয়ে আমি একটা উদাহরণ দেই, ইন, এই যে আমি ইন হয়ে বলে কয়েক সেকেন্ড, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড একটু হোল্ডিং করলাম, অবস্থান করলাম, এটা হচ্ছেই মাখরাজ, খাইসুম, খাইসুমের মাখরাজ। আর এই খাইসুমের মাখরাজ নাকের নাকের বাসি, খাইসুমের মাখরাজ নাকের বাসি।
যেমন নাকের যে ছিদ্র থেকে উচ্চারিত হয়। এখন যদি আমি নাকটা বন্ধ করে এভাবে বন্ধ করে না উচ্চারণ করতে যাই, তাহলে এটা উচ্চারণ হবে না। যেমন না উচ্চারণ হয় না। এটা তোমরা নিজেরাই ট্রাই করবে, সেলফ ট্রাই যেটা আছে সেটা করবে। তো এই ছিল খাইসুম। তো গুন্না কি সেটাও আলোচনা করা হবে। তোর আজকের ক্লাসের এই 5টা মাকামের ক্লাস কোনটি রইল? লেসান, এটা অন্য একটা ভিডিওতে আলোচনা করতে হবে। এটা মানে হরফ 18টা, মাখরাজ 10টা, তাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আর আলোচনা করছি না। তো এই ছিল আজকের জৌফ, হলক, শাফাতান, খাইসুম, এই 7টা মাকামের ক্লাস। ক্লাস বলতে এগুলা কি বুঝিয়ে দেওয়ার জন্য, মুখস্থ করার জন্য নয়। যেগুলা মুখস্থ, এই যেগুলা বললাম মাকাম, এই মাকামে যেগুলো হরফ রয়েছে, যে মাখরাজ রয়েছে, সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। আর আমি যেভাবে যেভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছি সেভাবে ট্রাই করবে। আর এভাবে ট্রাই করলে মুখস্থ করতে তো কষ্ট হবে না, ইজি হয়ে যাবে। হার্ডটা চেঞ্জ হয়ে ইজিতে রূপান্তরিত হয়ে যাবে। তো ছিল এই আজকের ভিডিও। নেক্সট ক্লাসে লেসন সম্পর্কে আলোচনা করা হবে।